আমাদের সমাজে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে নানান ধরনের অপরাধ। ঘটে যাওয়া এসব অনিয়ম আর অভিযোগের সবটুকু খবর কি আপনি, আমি বা আমরা জানতে পারি? অন্ধকারে থেকে যাওয়া সেসব অনিয়মের খবরগুলো নিয়েই আমরা সাজিয়েছি আমাদের সাপ্তাহিক আয়োজন ক্রাইম সিন। মাত্র 12 বছর বয়স, এরই মাঝে গর্ভে সন্তান চলে এসেছে। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ধর্ষণের শিকার হয়ে বিপর্যস্ত জীবন পার করছে শিশুটি। দুঃসহ যন্ত্রণা ভর করেছে তার গোটা পরিবারটিকে ঘিরেই। স্থানীয় জনপ্রতিনিধি এবং পুলিশের কাছে এই অভিযুক্ত সুমনের বিরুদ্ধে বিচার চেয়েও কোনো কুলকিনারা হয়নি। উল্টো সুমনের স্বজনেরা সেই শিশুটির পরিবারটিকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পদ্মার দুর্গমচর কচিকাটা ইউনিয়নের একটি বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্রী 12 বছরের এই শিশু। একই গ্রামের 9ম শ্রেণীর ছাত্র সুমন মিয়া নানা ছলনায় তার সঙ্গে সখ্যতা গড়ে তোলে। এরই এক পর্যায়ে সুমন শিশুটিকে ধর্ষণ করে এমন অভিযোগ ওঠে এবং ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকিও দেয় অভিযুক্ত সুমন, যে কারণে ভয়ে শিশুটি কাউকে কিছু বলেনি। কিন্তু এখানেই শেষ হয়নি ঘটনা। শিশুটির মাঝে শারীরিক পরিবর্তন আসে, চোখে পড়ে অসুস্থতার লক্ষণ। অনেক কোনো কিছু করতে পারি না, যাইতে পারি না, সমাজে মুখ দেখাতে পারি না, আর কারণে স্কুলে যাইতে পারি না। দুর্গম চরের দরিদ্র দিনমজুর পরিবারটির স্বপ্ন ছিল কন্যা শিশুটি লেখাপড়া শিখবে, শিক্ষিত হয়ে ঘোচাবে দুঃখ কষ্ট। কিন্তু সব স্বপ্ন যেন ফিকে হয়ে গেল। মেয়ের অসুস্থতা পরীক্ষা করতে ডাক্তারের কাছে নেয়ার পর জানা গেল তার গর্ভে বেড়ে উঠছে একটি শিশু। এই ঘটনার বিচারের আশায় এলাকার জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিদের কাছে ছুটে গিয়েও কোনো সমাধান পাওয়া যায়নি। ওর চাচায় ওর বাড়িটাকে ঢাকার থেকে সরাই ফেলাইছে। তারপরে আমরা এখন বর্তমানে মেয়ে খুব চিন্তিতভাবে আছে। ওর এমনই সমস্যা যে এর ডেলিভারি হলে যে ও আর ওর ছেলে বা মেয়ে যাই হোক এগুলো বাঁচে কিনা এই অসম্ভব। পরে এলাকার মুরব্বীদের সহায়তায় কয়েক দফা বৈঠকে বসলেও ধর্ষক সুমনের চাচা বিভিন্নভাবে সালিশে বাধা দেন বলে অভিযোগ শিশুটির পরিবারের। আমাদের মুরব্বী সবাই বইছিল, বইয়া কইছিল ব্যবস্থা নিব, আরো মানামানি হয়েছিল। মানামানি হইতে গিয়া বাবুর কাকা সমর্মিতা রাজি হওয়া না করে আমাকে ব্যর্থ হয়ে গেলাম আমরা। এ ব্যাপারে কথা বলতে অভিযুক্ত সুমন মিয়ার বাড়িতে যায় যমুনা নিউজ টিম। ঘটনা স্বীকারও করেন সুমনের বাবা মিজানুর রহমান খোকন, কিন্তু পরিবারের অন্য সদস্যরা ক্যামেরার সামনে কথা বলতে দেয়নি তাকে। সংবাদ সংগ্রহে গেলে সুমন মিয়ার চাচা সবর মৃধা গ্রামের স্থানীয়দের সামনেই হুমকি দেন যমুনা টিভির প্রতিনিধিকে। শরীয়তপুর সদর হাসপাতালে করা আল্ট্রাসোনোগ্রামের প্রতিবেদনে বলা হয় শিশুটির গর্ভে এখন 8 মাসের সন্তান। মহিলা ও প্রসূতি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার আম্বিয়া আলম বললেন, 12 বছরের এই শিশুর জীবনের জন্য এটা খুবই ঝুঁকিপূর্ণ। তার ওজন এবং ওয়েট এবং সে শারীরিক যে হাইট সবই গর্ভবতী বা কনসেপ্ট করার জন্য বিলো হাই রিস্ক মাদার। সে যে কোনো সময় তার রক্ত স্বল্পতা হইতে পারে বা ডেলিভারি করলেও সে তার বাচ্চারা জন্য মায়ের জন্য দুজনের জন্যই ঝুঁকিপূর্ণ হবে। এদিকে স্থানীয়ভাবে কোনো বিচার না পেয়ে শিশুটির পরিবার সুমন মিয়ার বিরুদ্ধে 9 এপ্রিল সখীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছে, কিন্তু এখনও তাকে ধরতে পারেনি পুলিশ। থানায় মামলা হওয়ার পর থেকে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আমরা আসামিকে ইনশাআল্লাহ গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সক্ষম হব। অভিযোগ পাওয়া গেছে সখীপুর থানায় মামলা করতে গিয়ে ভুক্তভোগী পরিবারটিকে আরেক দফায় হয়রানির মুখে পড়তে হয়েছে। যখনই কোনো নারী ঘটিত নির্যাতনের কোনো ঘটনা ঘটে তখন দেখা যায় কি যে ওসি সাহেবের স্ট্রংলি একটা ভূমিকা থাকে আসামিদের পক্ষে। আখির মামাকে নিয়ে আখি গিয়েছিল থানায়, সেখানে শুনলাম আখির মামাকে বলছে বেটা তোর মধ্যে লাগছে যে ওইগুলি কি কোনো একটা বলবো যে একজন ওসি সাহেবের মুখে এই ধরনের ল্যাঙ্গুয়েজ কি করে বের হয়? এ ঘটনার আদৌ কোনো বিচার হবে কিনা তা জানা নেই পরিবারের। আর শিশুটির ভবিষ্যতে বা কি, এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মা বাবার মাথায়। চরম অনিশ্চয়তার মাঝে প্রশাসনের দিকে তাকিয়ে আছে অসহায় পরিবারটি। মুক্তিপণের জন্য যশোরের 5ম শ্রেণীর মেধাবী ছাত্র শাহিদকে হত্যার পর
লাশ বস্তাবন্দি করে নদীতে ভাসিয়ে দিয়েছে অপরাধীরা। অপহরণের পর শিশুটির বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবিও করে সেই অপহরণকারী চক্রটি। ইতিমধ্যেই এই অপহরণকারী চক্রের 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের একজন শাহিদের নিকটাত্মীয়, আর সে আদালতে জবানবন্দি দিয়ে এই ঘটনার দায় স্বীকার করেছে। যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুরের এডাস আইডিয়াল ইনস্টিটিউটের 5ম শ্রেণীর মেধাবী ছাত্র সাজিদুর রহমান শাহিদকে গত 11 এপ্রিল সন্ধ্যায় অপহরণ করা হয়। এর 4 দিন পর 15 এপ্রিল মুক্তিশ্বরী নদীতে শাহিদের বস্তাবন্দি লাশ পাওয়া যায়। অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয় শাহিদের বাবার কাছে। এদের ইচ্ছা ছিল যে আমার কাছ থেকে কিছু হয়তো মুক্তিপণ নেবে। আমি এই বিষয়টা নিয়ে বেশি জানাজানি করলাম, বেশি তৎপর হলাম। তখন এই বিষয়টা ওরা বুঝতে পারলো যে এখন যদি এদের ছেড়ে দিই তাহলে নিশ্চয়ই আমরা ধরা পড়ে যাব। যশোরের মনিরামপুর উপজেলার পাচাকড়ি গ্রামের বাসিন্দা সাইফুর রহমানের একমাত্র পুত্র সন্তান শাহিদ। সাইফুর রহমান অবস্থাসম্পন্ন কৃষক। অপহরণ চক্র এই বিষয়টি জেনেই শাহিদকে টার্গেট করে বলে ধারণা অনেকেরই। ঠিক অবস্থা ভালো বলে তারা সাদা নিবে বলে তাকে হত্যা করে। শাহিদকে হত্যার পর বস্তাবন্দি লাশ তাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে মুক্তেশ্বরী নদীতে ফেলে দেয়। লাশটি ভেসে ওঠার খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। তা শুকনগরে যাওয়ার পথে দেখি যে কিছু 2-1 লোক দাঁড়ায় রয়েছে বেরির পাশে আর কি। তখন আমি যে আমাদের গাড়িটা দাঁড়ায় দিলে আমি বলতেছি যে কী হয়েছে এই জায়গা, বলে যে বস্তার ভিতরে একটা লাশ পাওয়া গেছে। ছেলের সন্ধানে অভয়নগর থানায় সাধারণ ডায়েরি করেন শাহিদের বাবা সাইফুর রহমান। কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্য, শিক্ষক ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। এরপর 13 এপ্রিল যশোর র্যাব ক্যাম্পে অভিযোগ দেয়া হয়। র্যাব পুলিশকে জানানো ছাড়াও স্থানীয় পত্রিকায়ও বিজ্ঞপ্তি দেয়া হয়। আশেপাশে 2-1 কাছে পরামর্শ নিলাম, বাচ্চা তো পাওয়া যাচ্ছে না, এখন আমি কী করব। তখন আস্তে আস্তে তারা পরামর্শ দিল যে তুমি একটা মাইকিং করো। আমি সাথে সাথে একটা মাইকিং করে দিই। এরপরে আস্তে আস্তে মানুষ আমার আবার পরামর্শ দেয় যদি তুমি আরেকটা প্রিপারিং করো, হারানো বিজ্ঞপ্তি দাও, বাচ্চা হারিয়ে গেছে। এভাবে 2 সন্তান নিয়ে সাইফুর রহমান ও তাহেরা দম্পতির ছিল সুখের সংসার। বড় ছেলে সাজিদুর রহমান শাহিদকে নিয়ে তাদের অনেক স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ তারা দুজনেই। এই ঘর করেছি, আমার ছেলে ঘরটা করার সময় বলিল আম্মু এই ঘর কমপ্লিট করে আমার আব্বুরে একটা মোটরসাইকেল কিনতে বলবে। তারপরে পড়াশোনা করে আমি এই 5 পাস করে আমি ভালো পজিশনে ভালো স্কুলে পড়াশোনা করব। শাহিদ অপহরণ ও হত্যা ঘটনার পর তার স্কুলের শিক্ষক অভিভাবকদের মাঝেও আতঙ্ক দেখা দেয়। তারা এই ঘটনায় জড়িতদের কঠোর বিচার দাবি করেন। সে আমাদের 10 জন বৃত্তিপার ভিতর সে একজন অন্যতম বৃত্তিপার ছাত্র। এরা খুব কঠিন শাস্তি হওয়া উচিত। এরকম মৃত্যুর জন্য যারা এইটার সঙ্গে দায়ী তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এদিকে শাহিদ অপহরণ ও হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের বিষয়ে কথা হয় অভয়নগর থানার ওসির সাথে। আমাদের বিভিন্ন গোপন সূত্রে আমরা জানতে পারছি যে তার এক আত্মীয় যে লালটু, ওই বাদী সাইফুর রহমানের খালাতো ভাই, এদের বাড়িতে ছেলেটা প্রায় যাতায়াত করিত আত্মীয়তার সূত্রে। এক পর্যায়ে তারই বন্ধু লালটুকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। লালটুকে জিজ্ঞাসাবাদ করলে সে অকপটে এই মামলার ঘটনার কথা আমাদের নিকট স্বীকার করে। পুলিশ জানায় নিহত শাহিদের এক আত্মীয় আল শাহরিয়ার লালটু ও তার 2 বন্ধু মিলে শাহিদকে অপহরণ করে। গ্রেফতারের পর গত 19 এপ্রিল যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিল্টনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় লালটু। সে নিজেকে সম্পৃক্ত করিয়া আর 2 বন্ধু আত্মীয় লালটু এবং আলামিন 3 জনকে সম্পৃক্ত করিয়া 164 জবানবন্দি প্রদান করে। এ ধরনের অপহরণ ও হত্যা ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন শাহিদের পরিবার ও এলাকাবাসী। দর্শক, আপনারা দেখছেন ক্রাইম সিন। সময় হলো একটা বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক, স্বাগত আরো একবার। আপনারা দেখছেন ক্রাইম সিন। মাল্টিপারপাস কোঅপারেটিভ কোম্পানির প্রতারণার ফাঁদে পড়ে সাভারের শত শত পরিবার এখন পথে বসেছে। 1 লক্ষ টাকায় 3,000 টাকা সুদ দেবার প্রলোভন দেখিয়ে একটি প্রভাবশালী চক্র এই জাল বিস্তার করে।
সেই চক্রটির ফাঁদে পড়ে সাধারণ মানুষ তাদের জমি জমা স্বর্ণালংকার বিক্রি করে কোটি কোটি টাকা তাদের হাতে তুলে দেয়। আর এই টাকা হাতিয়ে নিয়ে প্রভাবশালী চক্রটি তাদের অফিস বন্ধ করে পালিয়ে যায়। রাজধানীর উপকণ্ঠ সাভার, হেমায়েতপুর, আমিনবাজার সহ আশপাশের এলাকার শত শত মানুষকে নিঃস্ব করে পালিয়ে যায় মাল্টিপারপাস কোম্পানির মালিকরা। এর মধ্যে সবচেয়ে বেশি গ্রাহককে প্রতারিত করেছে ভেলা এবং ডাচ মাল্টিপারপাস নামের দুটি কোম্পানি। আমি প্রায় 2 লাখের মতো, আবার আমার ননাসও একটা টাকা আমার একটা ননাস আছে, সেও মনে করেন কি 1.5 লাখের উপরে রাখছে। খোঁজ নিতে গিয়ে জানা যায় ভেলা ও ডাচ মাল্টিপারপাসের মালিক কোম্পানির অনুমোদন নেয়ার সময় ভুল নাম ঠিকানা ব্যবহার করেছেন এবং ছবি রাখেননি। এ কারণে প্রতারিত গ্রাহকরা কোম্পানির মালিককে শনাক্ত করতেও পারছেন না। না না, আমি ক্যামেরার সঙ্গে কথা বলছি না 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 ক্যামেরার সঙ্গে কথা বলবো না, আপনি এমনিতে কিছু জানতে না 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 আমি ক্যামেরার সামনে বলবো না। 12-13 বছর ধরে জমাইতে সাভারের স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টের বাবুর্চি হামিদুল ইসলাম বাড়ি বিক্রি করে আর ধার দেনা করে 9 লাখ টাকা ভেলা মাল্টিপারপাস কোম্পানিতে ফিক্সড ডিপোজিট করেছিলেন। কোম্পানিটি উধাও হয়ে যাওয়ায় পরিবার নিয়ে বিপাকে পড়েছেন হামিদুল। খুব কষ্টের মধ্যে আছি, আমার বাসা গেলে বুঝতে পারবেন যে আমি কত কষ্টের মধ্যে আছি। 9 লাখ টাকা দিয়েছিলাম, বলছে আমার মাসে 30,000 টাকা দিবে। একই অবস্থা মিলন নামের আরেক ব্যবসায়ীর। তিনি এই কোম্পানিতে মোটা অঙ্কের টাকা জমা রেখেছিলেন। আমাকে একদিন এরকম কনভিন্স করার পরে আমি চিন্তা করলাম কিছু টাকা রাখার পরে এই তো তারপরে প্রায় 2 মাস পরে তো উধাও হয়ে গেল। প্রতারক সিন্ডিকেট সদস্যের কবলে পড়ে এলাকার মহিলারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা নিজের টাকা ছাড়াও প্রতিবেশীদের টাকা ডিপোজিট করিয়ে দেন। এখন তারাও পড়েছেন সমস্যায়। আমার ছেলের তো কোনো দোষ নাই, সে তো চাকরি করতো। 16.5 লক্ষ, বুঝছেন। এখন আমার দোলা ভাই আমার ছেলের উপর একটু মানে সন্তুষ্ট যে তোমরা মালিককে ধরতে পারতেছ না কেন। শুধু সাধারণ মানুষই নন, একজন ম্যাজিস্ট্রেটও এই চক্রের খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছেন। 30 লাখ টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন বলে জানান। এদিকে ক্ষতিগ্রস্ত শত শত মানুষ তাদের পাওনা টাকা আদায়ের জন্য সাভার এলাকার কমিশনার মশিউর রহমান খান সম্রাটকে চাপ দিতে থাকেন। ভুক্তভোগীদের অভিযোগ, সম্রাট গোপনে ভেলার চেয়ারম্যান রমজানের পক্ষে কাজ করেন। মাহমুদুল হাসান একদিন আসলো, আসার পরে আমি বললাম যে আপনি এই জায়গায় যারা পাওনাদার আছে তাদেরকে একটা তো দিবেন, একটা বুঝ দিবেন। এরকম আছে যারা একসাথে 30 লাখ টাকা দিচ্ছে। ভেলার মালিক মাহমুদুল হাসান রমজান আমিনবাজার ইউনিয়ন পরিষদের সদস্য সালাউদ্দিন মিন্টুর বাড়িতে আছে। সম্রাট কমিশনার এমন তথ্য জানাবার পর যোগাযোগ করা হলে ইউপি সদস্য মিন্টু জানান রমজান 3 দিন তার বাড়িতে ছিলেন। এরপর থেকে সে পলাতক। 2-4 দিন আমার কাছে ছিল, থাকার পরে হঠাৎ করে একদিন সে ওই সাভার তাকে নাকি টর্চার করেছিল। কেউ বলে যে 15 কোটি, কেউ বলে 14 কোটি, বিভিন্ন জন বিভিন্ন কথা বলে। তো সবাই বলে যে আমাদের সামনে রমজানে তুলে দেন। তা আমি বললাম যে একটা লোককে হঠাৎ করে সবার সামনে তুলে দেবো, যদি লোকটাকে মার দেবো একটা ক্ষতিগ্রস্ত জায়গা, সেটা দায়ভারটা আমার হতে হবে। মানুষের কোটি কোটি টাকা নিয়ে আত্মগোপনে থাকা ভেলার হিসাব রক্ষক রফিক আসিফ ও মাহমুদুল হাসান রমজানের সন্ধান কেউ পাচ্ছেন না। তবে তার সাথে যোগাযোগ আছে এই ইউপি সদস্যের। তিনি ফোন দিয়ে কথা বলেন রমজানের সাথে। নামসর্বস্ব মাল্টিপারপাস কোম্পানির লাইসেন্স দেয়া হয় উপজেলা সমবায় অফিস থেকে। উপজেলা কর্মকর্তা জানালেন প্রতারণার শিকার কেউ এখনো অভিযোগ করেননি। আমার কাছেও এই অদ্যাবধি কোনো অভিযোগ আসে নাই, না কোনো লিখিত বা মৌখিক কোনো অভিযোগ নাই। ওরা কি শুধু সমিতি নিয়েছিল? ওরা মেঘনা লাইফ ইন্স্যুরেন্স চালাইছে, ওরা আরও কত কত সংস্থা আছে ওদের। যার নামে মাল্টিপারপাস কোম্পানির লাইসেন্স দেয়া হচ্ছে তাকে চেনার কোনো উপায় নেই। অফিস ফাইলে কোম্পানি মালিকের কোনো পরিচয়পত্র, ছবি বা নাগরিকত্ব সনদ নেই। গণমাধ্যমে প্রকাশিত খবরের সূত্র ধরে তদন্ত করে তারা। আমার অফিস থেকে পিএমকে দিয়ে নোটিশ পাঠাইছে। নোটিশ পাঠানোর পরে রাজি হয়েছে যে হ্যাঁ আসেন। একটা ফোন নাম্বার ছিল, যোগাযোগ করছি, আর সে কোনো রেসপন্স করেনি। ওই যে সভাপতি জালিয়াত চক্রের গড়ে তোলা মাল্টিপারপাস কোম্পানিগুলোর বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে কথা বলতে গেলে ঢাকা জেলা সমবায় কর্মকর্তা উত্তেজিত হয়ে যান। লাইসেন্স তো ধরেন যেই চায় তার মিনিমাম যে ক্রাইটেরিয়া থাকে সেগুলো যদি তার যোগ্যতাতে কাভার করে তাকে দিয়ে দেওয়া হয়। এরপরে তো তার অ্যাক্টিভিটিস টাইম টু টাইমের পরিমার্জন হবে। যেসব ব্যক্তিকে লাইসেন্স দেওয়া হচ্ছে তাদের দেয়া তথ্য যাচাই বাছাই করা হয় কিনা সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান
আমাদের ওই ভেরিফাই করতে বলেন আমাকে না, এইভাবে তো আমি দেখতে ভেরিফাই করার আমার কোনো নিয়ম নাই। সমবায় অফিস থেকে একটা লাইসেন্স নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার নামে যেসব কোম্পানি মানুষের আর্থিক সর্বনাশ করছে তাদের শনাক্ত করে লাইসেন্স বাতিল সহ হাতিয়ে নেওয়া টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। দর্শক, আপনারা দেখছেন ক্রাইম সিন। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন ক্রাইম সিন। রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ 59টি পয়েন্টে 155টি সিসি ক্যামেরা থাকলেও তা কোনো কাজে আসছে না। গত 18 ফেব্রুয়ারি যমুনা টেলিভিশনের ক্রাইম সিনে এমন একটি সংবাদ সম্প্রচারের পর পুলিশ সদর দপ্তর থেকে সেগুলো সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর ইতিমধ্যেই পুলিশ টেলিকম এবং ডিএমপি হেডকোয়ার্টারে জরুরিভাবে চিঠি দিয়েছে। পহেলা বৈশাখের দিন বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় নারী শ্লীলতাহানির যে ঘটনা ঘটেছে তা ধরা পড়ে ঘটনাস্থলে পুলিশের স্থাপিত সিসি ক্যামেরায়। ফলে একদিকে যেমন ঘটনা সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, অপরদিকে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার সুযোগও সৃষ্টি হয়েছে। সেগুলো আমরা সংগ্রহ করেছি, সেগুলো নিয়ে কাজ করছি। সিসি ক্যামেরা থাকায় পহেলা বৈশাখের অনাকাঙ্ক্ষিত ঘটনা আইন শৃঙ্খলা বাহিনী সহ দেশবাসীও জানতে পেরেছে। সে কারণেই সবাই অপরাধীদের বিচারে সোচ্চার হয়ে উঠেছেন। রাজবাসীর অপোজিটে টিএসসি মুখে যে রাস্তাটা, ওই জায়গার ফুটেজটা দেখান, ওই জায়গার ফুটেজটা দেখাতে বলেন। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, ওই ফুটেজটা দেখলেই বুঝতে পারবেন। সিসি ক্যামেরার এই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই রাজধানী ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং কাজকে সহজতর ও গতিশীল করতে 1998 সালে সরকার ঢাকা মেট্রোপলিটন কন্ট্রোল রুম আধুনিকায়ন নামে একটি প্রকল্প হাতে নেয়। প্রকল্পের উদ্দেশ্য ছিল নগরের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা বসানো ও কেন্দ্রীয়ভাবে অপরাধ ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ। একটা বিষয়কে প্রমাণ করবার জন্য সিসি ক্যামেরা অনেক গুরুত্বপূর্ণ। তাছাড়া যখন সিসি ক্যামেরা কোথাও আছে এই মর্মে অপরাধীরা জানতে পারে, সঙ্গত কারণেই জেনে শুনে ওই এলাকায় অপরাধ করবার প্রবণতা তাদের মধ্যে লোপ পায়। প্রকল্পের ঘোষণা অনুযায়ী 2008 সালে ওয়্যারলেস প্রযুক্তিতে প্রকল্পের কাজ শেষ হলেও রাজধানীর অবকাঠামোগত পরিবর্তন হওয়ায় প্রকল্পটি পরে জটিলতার মুখে। পরে আবারও বাড়ানো হয় এর ব্যয়। প্রকল্পটিকে রূপান্তরিত করা হয় অপটিক্যাল সংযোগে, সচল করা হয় সিসি ক্যামেরাগুলো। তারপরেও মিলছিল না কাঙ্ক্ষিত সেবা। প্রজেক্টটি 2009 সালে সমাপ্ত হয়, কিন্তু তদানীন্তন আইজিপি এবং সংশ্লিষ্ট সংস্থার কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতার কারণে প্রজেক্টটি আলোর মুখ দেখেনি। বর্তমান আইজিপি ক্ষমতায় আসার পরপরই প্রজেক্টটির ব্যাপারে তার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করেন এবং পুলিশ হেডকোয়ার্টার থেকে প্রজেক্টটি গ্রহণ করা এবং চালু করার ব্যাপারে 2 দফা নির্দেশনা প্রদান করেন। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহ রাস্তাঘাটে ভ্রাম্যমাণ অপরাধীদের অপরাধ শনাক্ত করে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন রাজধানীবাসী। যে ক্যামেরাগুলো আছে সেগুলো যদি সচল করা হয় তাহলে রাজধানীতে অনেক অংশে অপরাধ কমে আসবে এবং যারা এই ধরনের অপরাধের সাথে যুক্ত তাদেরকে আইডেন্টিফাই করা সহজ হবে। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে অনাকাঙ্ক্ষিত যে কোনো নাশকতা মোকাবিলা করতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত সিসি ক্যামেরাগুলো কাজে আসবে বলে জানিয়েছেন অনেকে। দেখা যায় যে এখানে কোনো দুর্ঘটনা হচ্ছে কিনা, বা রাজনৈতিক অবস্থা যে এখন খুবই খারাপ, যে বোমা বিস্ফোরণ, তারপরে ককটেল, হ্যাঁ, এগুলোর অবস্থা আসলে জানা যায়। যদি শো হয়ে থাকে তাহলে বলবো এটা বন্ধ করে দেওয়াই ভালো, আর যদি বাস্তব ফলাফলের জন্য এটা দেওয়া হয় তাহলে যেন এর কার্যকারিতা অবশ্যই হয়। যমুনা টিভির ক্রাইম সিনে পুলিশের সিসি ক্যামেরা নিয়ে সংবাদ প্রচার হবার পর পুলিশের সদর দপ্তর থেকে পুলিশ টেলিকম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারকে সিসিটিভি প্রকল্পটি বর্তমান অবস্থায় গ্রহণ ও হস্তান্তরের জন্য চিঠি দেওয়া হয়। প্রকল্পটি কবে নাগাদ সচল হবে জানতে চাওয়া হয় পুলিশ সদর দপ্তরের ডেভেলপমেন্ট শাখার এআইজির কাছে। এই জিনিসগুলো কার্যকর করার জন্য ইতিমধ্যে পুলিশ হেডকোয়ার্টার থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে টেলিকম এবং ডিএমপি পুলিশ কমিশনার মহোদয়কে। সুতরাং আমরা আশাবাদী যে হয়তো এই সিটি কর্পোরেশন নির্বাচন বা খুব শীঘ্রই আমরা এই জিনিসগুলোকে অপারেশনে দেখতে পাবো। পুলিশ সদর দপ্তরের চিঠি পাবার পর প্রকল্পটি হস্তান্তরে পুলিশ টেলিকম প্রস্তুত রয়েছে বলে জানালেন পুলিশ টেলিকমের সহকারী পুলিশ কমিশনার। বর্তমানে প্রকল্পটি যে অবস্থায় আছে এই অবস্থায় নির্দেশনা মোতাবেক, পুলিশ হেডকোয়ার্টার নির্দেশনা মোতাবেক যে অবস্থায় আছে এই অবস্থায় পুলিশ টেলিকম ইনফরমেশন ম্যানেজমেন্ট থেকে ডিএমপির নিকট হস্তান্তরের বিষয়ে আমাদের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।
রাজধানীবাসীর নিরাপত্তায় সিসি ক্যামেরার প্রয়োজনীয়তার কথা স্বীকার করে আরও সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনার কথা জানালেন পুলিশ কমিশনার। প্রজেক্টটা তো আসলে মাত্র 150টা ক্যামেরা, এটা হবে না। আপনাদের জ্ঞাতার্থে বলি, হোল ঢাকা সিটিটাকে সিসিটিভির আওতায় আনার আমাদের পরিকল্পনা রয়েছে। পুলিশ হেডকোয়ার্টারের অ্যাডিশনাল যে অর্থ নেতৃত্বে একটা কমিটি হয়েছে, সেই কমিটি কয়েকটা মিটিং করেছে। আগামী এই সপ্তাহে আমাদের একটা মিটিং আছে। প্রায় 200 কোটি টাকা ব্যয়ে পুরো ঢাকা শহরকে এই সিসিটিভি আনার জন্য একটা কাজকর্ম চলতে, হয়তো অচিরেই এটা হয়ে যাবে। ঠিকাদার প্রকল্পে 70% টাকা বুঝে পেলেও এতদিন সাধারণ মানুষ এমনকি পুলিশ বিভাগও সিসি ক্যামেরা সেবার আওতায় আসতে পারেনি। সংশ্লিষ্টদের আশা শিগগিরই এই প্রকল্পটি বাস্তবায়িত হবে এবং নগরবাসী এর সুফল ভোগ করবে। আপনি আমি সচেতন হলেই সমাজ থেকে অপরাধ প্রবণতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জানিয়ে দিই এমন একজন আসামির নাম যাকে খুঁজছে পুলিশ। এ সপ্তাহের আসামির নাম ইমান আলী, পিতা মৃত মিলন মিয়া, গায়ের রং শ্যামলা, ঠিকানা পলাশ থানা খালিশকার টেক নরসিংদী, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, 2টি হত্যা সহ 6টি মামলার আসামি সে। যোগাযোগ করতে হবে 029-462-085 এই নম্বরে। যমুনা টেলিভিশন সবসময় আপনার পাশে আছে। যে কোনো অপরাধের খবর আপনি আমাদেরকে জানাতে পারেন আপনার মুঠোফোন, SMS বা ইমেইলের মাধ্যমে। এ পর্বে আপনাদেরকে জানাতে চাই, MLM বা সমবায় সমিতির মাধ্যমে কেউ যদি আর্থিকভাবে প্রতারণার শিকার হন তাহলে কোথায় কিভাবে অভিযোগ করবেন? বাংলাদেশে অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতারণা হয়, যেটা MLM কোম্পানির মাধ্যমে বা অনেক ক্ষেত্রে সমবায় সমিতির মাধ্যমে, যেটা আমরা দেখেছি যে ডেস্টিনির মাধ্যমে মাল্টিপারপাস কোম্পানি অনেকগুলো হাজার হাজার কোটি টাকার অপচয় হয়েছে এবং জনগণ প্রতারিত হয়েছে। এই সকল ক্ষেত্রে আইনের সুস্পষ্ট বিধান হলো যে এই ধরনের প্রতারণার শিকার যদি হয় কেউ, তাহলে সে যে কোম্পানি করবে তার যারা মালিক আছেন বা যারা অথরিটি আছেন তাদের বিরুদ্ধে তারা সরাসরি থানায় মামলা দায়ের করতে পারেন প্রতারণার অভিযোগে, অথবা থানা যদি মামলা না নেয় তাহলে সেক্ষেত্রে কোর্টে গিয়ে সরাসরি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা যায়। কোর্ট সেক্ষেত্রে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং তাদের অপরাধের জন্য সাজা দেবে। সরকারের পক্ষ থেকে কিন্তু এই বিষয়টা তদন্ত করে ব্যবস্থা নেওয়া যেতে পারে, যেটা অনেক ক্ষেত্রে হয়তো হয়েছে। অথবা পুলিশের নলেজে গেলে কিন্তু পুলিশও কিন্তু ধরেন একটা শহরে একটা MLM কোম্পানি আছে, তারা চিট করছে, পুলিশও কিন্তু মাল্টিপারপাস কোম্পানি আছে, সেক্ষেত্রে কিন্তু ওই পুলিশও বাদী হয়ে ওই সমস্ত ভিকটিমের পক্ষে কিন্তু তারা মামলা করতে পারে। আপনার আশেপাশে ঘটে যাওয়া যে কোনো অপরাধমূলক ঘটনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো অপরাধমূলক ঘটনা নির্ভয়ে নিঃসংকোচে প্রকাশ করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে ভিন্ন কোনো অপরাধের ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর মনে রাখবেন আপনার সচেতনতাই পারে আপনাকে নিরাপদে রাখতে।